আচ্ছা, ভারতের ইতিহাসে মুসলিম শাসনের কথা শুনলে আমাদের মাথায় কি আসে? যুদ্ধ, ঘোড়ার ছুট আর চারিদিকে শুধু তরোয়ালের ঝনঝনানি, তাই না? কিন্তু গল্পটা কি আসলেই শুধু এটুকুই, নাকি এর শুরুটা ছিল একদম অন্যরকম? চলুন আজ সেই আসল গল্পটাই খুঁজে বের করা যাক। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা এটাই, ভারতে ইসলামের আগমনের গল্পটা কি শুধুই তরোয়ালের জোরে লেখা, নাকি এর পিছনে ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতিরও একটা মস্ত বড় ভূমিকা ছিল? আসুন খুঁজে দেখি। আসল গল্পটা কিন্তু যুদ্ধ দিয়ে শুরুই হয়নি, শুরু হয়েছিল ব্যবসা দিয়ে। একবার ভাবুন তো, আরবের বণিকরা শত শত বছর ধরে নিজেদের জাহাজ নিয়ে ভারতের পশ্চিম উপকূলে আসতেন। কেন? মশলা, কাপড় আর কত দামি দামি জিনিসের জন্য। মানে দুই সংস্কৃতির প্রথম আলাপ পরিচয়টা হয়েছিল কিন্তু হাটে বাজারে, একদম শান্তিপূর্ণভাবে। কিন্তু এই শান্তিপূর্ণ ছবিটা একসময় বদলাতে শুরু করে। আরবের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আসে। ক্ষমতায় আসেন খলিফারা আর তৈরি হয় খিলাফত। আর এই নতুন রাজনৈতিক শক্তি কিন্তু প্রথমবার ভারতের দিকে সামরিক অভিযানের কথা ভাবতে শুরু করে। এখন প্রশ্ন আসতেই পারে, এই খলিফা ব্যাপারটা আসলে কি? দেখুন, খলিফা একটা আরবি শব্দ। এর মানে হল প্রতিনিধি বা উত্তরসূরি। হজরত মোহাম্মদের পরে যারা ইসলামী দুনিয়ার নেতা হয়েছিলেন তাদেরকেই বলা হতো খলিফা। মানে সোজা কথায় বলতে গেলে ওনারাই ছিলেন তখনকার মুসলিম বিশ্বের সর্বোচ্চ শাসক। চলুন ব্যাপারটা একদম ধাপে ধাপে বুঝিনি। প্রথমত, সপ্তম শতকে হজরত মোহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করলেন। তারপরে পরপর ৪ জন খলিফা ইসলামী দুনিয়ার নেতা হলেন, আর তাদের এই শাসনকালকেই বলা হয় খেলাফত। আর এই খলিফাদের নেতৃত্বেই ইসলামী শক্তি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলল, যা কিনা পারস্য থেকে একেবারে উত্তর আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আর এই সাম্রাজ্য বাড়ানোর ঢেউটাই একসময় এসে আছড়ে পড়ল ভারতের মাটিতে। সালটা ছিল ৭১২ খ্রিস্টাব্দ। খলিফার পাঠানো সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করে নিলেন। আর এটাই ছিল ভারতে আরবদের প্রথম বড়সড় সামরিক সাফল্য। তো আরবদের পরে ভারতের ইতিহাসে এন্ট্রি নিল আরেকটা দল, তুর্কিরা। এরা ছিল মধ্য এশিয়ার এক যোদ্ধা জাতি। আর এই তুর্কিদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি হলেন গজনির সুলতান মাহমুদ। আচ্ছা, আন্দাজ করতে পারেন সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন? একবার? দুবার? না, গুনে গুনে ১৭ বার। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মোট ১৭ বার তিনি ভারতে অভিযান চালিয়েছিলেন। কিন্তু এখানে একটা খুবই জরুরি কথা আছে। মামুদের উদ্দেশ্য কিন্তু ভারতের রাজত্ব করা ছিল না, একদমই না। তার আসল লক্ষ্য ছিল একটাই, ভারতের মন্দির আর শহরগুলো থেকে যত পারা যায় সোনা, দানা, ধনসম্পদ লুট করে নিজের রাজধানী গজনিতে নিয়ে যাওয়া, আর সেই টাকা দিয়ে গজনিকে আরও শক্তিশালী করে তোলা। সুলতান মাহমুদের পরে ভারতের ইতিহাসে এলেন আরেকজন খুব গুরুত্বপূর্ণ তুর্কি শাসক, নাম মোহাম্মদ ঘুরি। কিন্তু ওনার উদ্দেশ্য কি মামুদের মতোই ছিল? মানে তিনিও কি শুধু লুট করতে এসেছিলেন, নাকি তার প্ল্যান ছিল একদম অন্যরকম? চলুন জেনে নেওয়া যাক। এই যে দেখুন, এই ছকটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে সুলতান মাহমুদ, যার লক্ষ্য ছিল শুধু ধনসম্পদ আর লুটপাট, তাই তিনি এসেছিলেন লুট করতে। আর অন্যদিকে মোহাম্মদ ঘুরি, যার লক্ষ্য ছিল একটা স্থায়ী সাম্রাজ্য গড়ে তোলা, তাই তিনি এসেছিলেন এখানে থেকে যেতে, শাসন করতে। আর এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর মোহাম্মদ ঘুরির এই থেকে যাওয়ার ইচ্ছার ফলেই ভারতে একটা নতুন অধ্যায় শুরু হল। ওনার মৃত্যুর পরে তারই একজন অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি শাসনের গোড়াপত্তন করলেন। আর ঠিক এভাবেই জন্ম নিল ইতিহাস বিখ্যাত দিল্লি সুলতানি। তো দিল্লিতে তো সুলতানি শাসন শুরু হয়ে গেল, কিন্তু এর ঢেউ কি আমাদের এই বাংলা পর্যন্ত এসে পৌঁছেছিল? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পৌঁছেছিল। চলুন এবার দেখি সেই গল্পটা, কিভাবে তুর্কি অভিযান বাংলায় প্রবেশ করল। আর বাংলায় এই অভিযানের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ঘুরিরই আরেক সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার খুলজি। নামটা একটু বড়, তাই আমরা ওনাকে বাখতিয়ার খুলজি নামেই ডাকব। তো উনি প্রথমে বিহার জয় করলেন, তারপর সোজা চলে এলেন বাংলার দিকে। তখন বাংলার রাজা কে ছিলেন? লক্ষণ সেন।
কথিত আছে বখতিয়ার খলজি প্রায় কোনো বাধা ছাড়াই নদিয়া দখল করে নেন, আর রাজা লক্ষণ সেনকে পূর্ববঙ্গের দিকে পালিয়ে যেতে হয়। আর এভাবেই আমাদের বাংলায় তুর্কি শাসনের শুরু হল। তাহলে এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম, তাই না? চলুন এবার পুরো ব্যাপারটা একবার চট করে রিভিশন দিয়ে নিই, যাতে সব কিছু একদম পরিষ্কারভাবে মাথায় থেকে যায়। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। দেখুন, গল্পের শুরুটা হয়েছিল ৭১২ খ্রিস্টাব্দে, যখন আরবরা সিন্ধু জয় করল। এরপর ১০০০ থেকে ১০২৭ সাল পর্যন্ত চলল সুলতান মাহমুদের সেই ১৭ বার লুটের অভিযান। তারপর এলো আসল মোড়, ১২০৬ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির পথ ধরে দিল্লিতে শুরু হলো সুলতানি শাসন। আর প্রায় একই সময় বখতিয়ার খলজির হাত ধরে আমাদের বাংলাতেও তুর্কি শাসনের সূচনা হলো। দেখলেন তো কিভাবে একটা ঘটনার পর আরেকটা ঘটনা পরপর জুড়ে গেল? তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? এটাই যে ইতিহাস মানে শুধু কিছু সাল তারিখ মুখস্থ করা নয়। ইতিহাস আসলে একটা দারুণ গল্প। আর এই গল্পের কেন আর কিভাবেগুলো যদি আমরা ধরতে পারি, তাহলেই দেখবেন ইতিহাস পড়াটা কত সহজ আর মজার হয়ে উঠেছে।